আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে হাসপাতালগুলোতে প্রচুর ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন এবং বাসাবাড়িতেও ডেঙ্গু রোগীরা প্রচুর চিকিৎসা নিচ্ছেন এবং বিভিন্ন রকম কোশ্চেনের সম্মুখীন আমরা হই। যে প্রথম কোশ্চেনটা হলো, ডেঙ্গু কেন হয়? ডেঙ্গু আসলে এডিস মশা থেকে, এডিস যে মশার কামড় থেকে আমাদের ডেঙ্গুটা হয়ে থাকে। পাশাপাশি বসে থাকলে, শুয়ে থাকলে, ডেঙ্গু রোগীর সাথে থাকলে ডেঙ্গু ছড়ায় না। শুধুমাত্র এডিস যে ফিমেল এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগটা হয়ে থাকে। এটা সাধারণত মশা কামড় দিলে 7 থেকে 10 দিনের মধ্যে এটা আমাদের জ্বরের উৎপত্তিটা হয় এবং প্রথম 3 দিনের মধ্যে যদি NS1 অ্যান্টিজেন পরীক্ষাটা করা হয় তাহলে আমরা এটা শনাক্ত করতে পারি। আর যদি তার চেয়ে বেশি দেরি হয় তা IgG এগুলো পরীক্ষা করে আমরা ডেঙ্গুর যে আগে হয়েছে কিনা বা বর্তমানে ব্লাডে ডেঙ্গুর অ্যান্টিবডি আছে কিনা সেটা জানতে পারি। ডেঙ্গুটা আসলে চার ধরনের ভাইরাস দিয়ে আক্রান্ত হয়। এডিসের যে ডেনভি1, ডেনভি2, 3 অ্যান্ড ডেনভি4। অনেক সময় দেখা যায় অনেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে যে একবার আক্রান্ত হলে আর হবে না। এটা ঠিক আছে, যদি ডেনভি1 যদি একবার আক্রান্ত হয়ে থাকে এবং পরবর্তীতে ডেনভি1 যদি আবার তাকে আক্রমণ করে, সেটার যে অ্যান্টিবডিটা বডিতে ফর্ম হয় সেটার কারণে উনি হয়তো পার পেয়ে যাবেন। কিন্তু পরবর্তীতে ডেনভি2 যে ডেঙ্গুর যে ডেনভি2 দ্বারা যদি উনি আক্রান্ত হয় তাহলে সেটা অনেক সময় সিরিয়াস হয়ে যায়। কারণ সেই এভাবে করে আমাদের অনেক সময় 4বারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকে। একবার ডেঙ্গু আক্রান্ত হয়ে থাকলে পরবর্তী ডেঙ্গু আক্রান্ত হলে অনেক সময় সিরিয়াস আকার ধারণ করে। আর এই জন্য আমাদেরকে সবসময় সাবধান থাকতে হবে। আমরা মশারি ইউজ করতে পারি বাসা বাড়িতে এবং ডেঙ্গু আক্রান্ত হলে রোগীদেরকে আমরা কী ধরনের খাবার খাওয়াতে পারি বা কী ধরনের খাবার হতে পারে, অনেক রকম কোশ্চেন আসে। আমরা সাধারণত লিকুইড জাতীয় খাবার ডেঙ্গু রোগীদের প্রেফার করে থাকি, যে ডিহাইড্রেশন না হয় এবং পরিশ্রম যাতে না করেন, ওই জন্য একটু রেস্টে থাকতে বলি। তাদেরকে ফ্রুট জুস এবং ন্যাচারাল যে খাবারগুলো আছে, ডাবের পানি, স্যালাইন ওয়াটার, এগুলো আমরা খেতে বলি। ওই যে আবারও একই কথা, ডিহাইড্রেশন হতে দেওয়া যাবে না। রোগীকে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং রোগীকে যেটা হয় অনেক সময় যে ডিহাইড্রেশন থেকে অনেক সমস্যা হয়, শকে চলে যায় পেশেন্ট অনেক সময়। বিশেষ করে ডেঙ্গুর মধ্যে সবচেয়ে সিরিয়াস যেটা হয় ডেঙ্গু শক সিনড্রোম, সেটা হলো আমাদের রক্তনালীতে যে হয়, মাইক্রো যে ফোঁটা হয়ে যায় এবং প্রচুর লিকেজ হয়, যেটা রক্ত কণিকা লিকেজ হয়, যার কারণে প্লাটিলেট কমে যায়, অন্যান্য আমাদের কম্পোনেন্টগুলো কমে যায়। তো কমে গেলে আমাদের প্লাটিলেট বা রক্তর যে কম্পোনেন্টগুলো আছে ওগুলো দেওয়া যেতে পারে। এবং আমরা দেখলাম যে গত বছরে কিন্তু প্রচুর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মানুষ, শুধু ঢাকাতে না, কিন্তু ঢাকার বাইরে দেখলাম যে আপনার দাউদকান্দি, কুমিল্লা এই অঞ্চলে প্রচুর রোগী হাসপাতালগুলোতে আসছে, সরকারি হাসপাতালগুলোতে। আমরা এইসব বিষয় কাভার করতে গেছি, তো সেখানে দেখলাম যে এক পরিবারে পুরো পরিবারটাই ডেঙ্গুতে আক্রান্ত, অধিকাংশে সব ডেঙ্গুতে শুয়ে আছে সব হাসপাতালে। খবর নিয়ে দেখলাম যদি করতে। হ্যাঁ, বলো। তো এই ডেঙ্গুর রোগী কিন্তু শুধু ঢাকাতে না, সারা দেশ জুড়েই সমস্যাটা। এখন ডেঙ্গু রোগীদের ভয়টাতে কিভাবে তারা পরিত্রাণ পেতে পারে? ডেঙ্গুর নামটা শুনলে অনেকে কিন্তু ভীতগ্রস্ত হয়ে পড়ে একেবারে। এখন সেখান থেকে সহজভাবে সুস্থতা কীভাবে সে হতে পারে, এটার একটা বড় প্রশ্ন। হ্যাঁ, আসলে ডেঙ্গু এটা প্রাদুর্ভাব যেটা ছড়িয়ে পড়েছে সারা দেশে। এটা কোনো জায়গায় আবদ্ধ একটা জায়গায় না, যে কোনো জায়গায় একটা নির্দিষ্ট কোনো জায়গায় না, মেনলি এটা সারা দেশেই ছড়িয়ে পড়েছে। এটা ঘরের যে সবাই আক্রান্ত হচ্ছে, এটা আসলে ছোঁয়াচে রোগ না, এটা হলো মশার কামড় দ্বারা
যেমন ডেঙ্গু মশা, তাও ডেঙ্গু স্ত্রী জাতীয় মশা যেটা, সেটার কামড়ে আক্রান্ত হয়। এটা অন্যভাবে আক্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। এটা এই কারণে ঘরে যদি একজনের ডেঙ্গু হয়, ওনাকে যদি আমরা আইসোলেটেড না করি, আইসোলেটেড বলতে ওনাকে হয়তো হয়তো উনি মশারির ভিতর থাকবেন, অথবা বাকি যারা আছে ওনারা হয়তো মশা যাতে কামড় না দেয় সেইভাবে ব্যবস্থা নেবে। সেটা হতে পারে যে ঘরে মশার যে স্প্রে, যেটা ইনসেকটিসাইড, যেটা অ্যারোসল বা অন্যান্য যেগুলো আছে সেগুলো দিয়ে মশা মারতে পারে, অথবা ওনারা নিজেরা প্রত্যেকে আলাদা মশারি ইউজ করে থাকতে পারে। যদি ওটা মেনটেন না করে একজনকে কামড়াবে, আবার সেই মশা আরেকজনকে কামড়াবে, এভাবে প্রত্যেকে আক্রান্ত হতে পারে। এটা মানে ন্যাচারাল একটা ব্যাপার, যে সাবধানতা না থাকলে যা হয় তাই হতে পারে। আর ডেঙ্গুতে হ্যাঁ, আতঙ্কিত হয়, অনেকে আতঙ্কিত হয়, কারণ ডেঙ্গু হওয়ার পরে যে একেবারে খারাপ কিছু হচ্ছে না তা তো না, মানুষ তো মারাও যাচ্ছে। মানুষ মারা যাচ্ছে, হয়তো প্রাথমিক পর্যায়ে ওনারা এটা অবহেলা করে বা এটাকে গুরুত্ব দিতে চায় না, কিন্তু ডেঙ্গু হলে, আক্রান্ত হলে প্রথম 2 থেকে 7 দিন স্থায়ী হয়। এবং এটা তখন ওই সময়টাতে প্রচুর সাবধানে থাকতে হবে, লিকুইড ডায়েট মেনটেন করতে হবে, ফ্রুটস খেতে হবে। বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, শিশুদের ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। এগুলো আমাদেরকে মানতেই হবে। আর পাশাপাশি ডেঙ্গুতে হচ্ছে না, রিকভারি করার সহজ উপায় এটা কি একটু বলবেন? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি। কারণ একটা ডাব কিন্তু এখন অনেক প্রাইস, 150 টাকা নিচে একটা ডাব, কিন্তু মধ্যবিত্ত পরিবারে তো সেটা কিনা খাওয়া সম্ভব না। সেক্ষেত্রে এইটুকু কিভাবে? ডেঙ্গু হলে অনেক সময় রুগী বমি ভাব, বমি করা, পাতলা পায়খানা হওয়া, এগুলো হতে পারে ডেঙ্গুর সাথে। র্যাশ উঠতে পারে শরীরে, গা ব্যথা, বিভিন্ন রকম সমস্যা থাকে। তো আমাদের যদি বমি হয় বা পাতলা পায়খানা হয়, তখন আমাদেরকে যে বডি ডিহাইড্রেশন হয়, ওইটাকে কাভার করার জন্য পর্যাপ্ত পরিমাণে লিকুইড এবং ওরসালাইন খেতে হবে। বিশেষ করে অনেকে ডাবের পানি খেতে চায়, ডাবের পানি খেতে পারে। ডাবের মধ্যে আমাদের পর্যাপ্ত পটাশিয়াম এবং অন্যান্য যে আমাদের ইলেকট্রোলাইটের একটা ব্যালেন্সিং ওটাতে থাকে। কিন্তু ডাবের যে দামটা, সেটা আসলে এখন একটু সহনীয় পর্যায়ের বাইরে চলে গেছে। সাধারণত সবাই আমাদের যে আমাদের মানুষজন তো আর সবাই অ্যাভারেজ পিপল, সচ্ছল। হ্যাঁ, অ্যাভারেজ পিপল, বিকল্প যারা বিশেষ করে সরকারি হসপিটালগুলোতে ওনারা ভর্তি হচ্ছেন, ওনারা ইচ্ছে করলে একটা ডাব কিনতে পারেন, নুন আনতে পারেন, তারপরে এরকম প্রচুর লোক। আমাদের অর্থনীতিতে এখন একটা খুব খারাপ অবস্থা চলতেছে, যে এই সময়গুলোতে বিশেষ করে ডেঙ্গু আক্রান্তের আরেকটা হলো যারা একটু ঘনবসতি এলাকাপূর্ণ যেগুলো এলাকা, ওই সব জায়গায় ডেঙ্গু আক্রান্তের হারটা একটু বেশি। তো এই জন্য ডাবই যে খেতে হবে তা না, হ্যাঁ, আমরা ওরসালাইনটা খেতে পারি। ওরসালাইনটা যেটা, অনেকে ওরসালাইন খাওয়ার নিয়মটার ব্যাপারে এখানে আমি একটু কথা বলি। যে মনে করে যে 1 গ্লাস পানিতে আধা প্যাকেট দিলেই হয়ে যাচ্ছে। যদিও আমাদের একটা প্রচলিত ধারণা আছে 2 গ্লাসে আধা পোয়া, মানে আধা লিটার পানি। তো সাধারণত এটা কিন্তু না, এটা মুখস্থ কোনো তত্ত্ব না। এটা একটা জিনিস যেটা, ইট ইজ মেডিসিন। ওরসালাইন যেটা, এই মেডিসিনটা আমাদেরকে জানতে হবে যে আধা লিটার পানির জন্য এই 1 প্যাকেট ইটস মানে আইডিয়াল। এটাকে আমাকে বললে হবে না যে 1 গ্লাস পানিতে 1 প্যাকেট দিয়ে দিলাম, বা 2 গ্লাস পানিতে 2 প্যাকেট দিয়ে দিলাম, বা ওইরকম। ওইটা কোনো মন গড়া ব্যাপার না। বা 1 লিটার পানিতে 1 প্যাকেট দিই, তাতে কি স্যালাইন তো হলো? নো, এটা আধা লিটার পানির জন্যই তৈরি করা। আধা লিটার পানিতে 1 প্যাকেট, এইভাবে করে মেনটেন করে খেতে হবে। আর ওটার মধ্যে একটা একদম প্রপার ইলেকট্রোলাইট ব্যালেন্সিং আছে, পটাশিয়াম, সোডিয়াম, গ্লুকোজ, হ্যাঁ, এভাবে মেনটেন করা আছে। তো আমরা যদি ডাব খেতে না পারি, বা ডাব কিনতে আমাদের সামর্থ্য না থাকে, বা আমাদের ডাব কিনতেই হবে ওরকম না, আমরা ওরসালাইন খেয়ে এটাকে আমরা কাভার করতে পারি। তারপরে দেশি ফলের দিকে আমরা ঝুঁকতে পারি। বিদেশি মাল না খেয়ে আমরা পেয়ারা খেতে পারি, হ্যাঁ, আমরা লেবু খেতে পারি। হ্যাঁ, এগুলোতে আমাদের প্রচুর ভিটামিন সি আছে, আমলকি আছে, আমড়া আছে। এগুলোতে আমাদের প্রচুর পর্যাপ্ত ভিটামিন সি আছে, যেগুলো খেলে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, আমাদের বডিকে ফ্রুট সাপোর্ট, যেটা ফল ওগুলো দিতে পারে। ওকে, থ্যাংক ইউ।
অনেকে কোশ্চেন করেন যে ডেঙ্গু পরীক্ষার উপযুক্ত সময় কোনটা? সাধারণত জ্বরের প্রথম 1 থেকে 3 দিনের মধ্যে যদি আমরা ডেঙ্গুর NS1 অ্যান্টিজেন যেটা ওটা পরীক্ষা করি তাহলে আমরা এটা ডেঙ্গু শনাক্ত করতে পারি প্রপারলি। তারপরে যদি দেরি হয়ে যায় 4 থেকে 5 দিনের মাথায় যদি করি তখন NS1 অ্যান্টিজেনে ওটা ডেঙ্গুর রেজাল্ট আসে না। তো তখন আমরা IgM পরীক্ষা করতে পারি। IgM এর মাধ্যমে আমরা ডেঙ্গুর অবস্থাটা উপস্থিতিটা জানতে পারি। তো ডেঙ্গুতে প্রথম 7 দিনে কী হয় এরকম অনেক সময় কোশ্চেন থাকে। ডেঙ্গুতে প্রথম 7 দিনে ডেঙ্গুর জ্বরে 7 দিনে বমি ভাব হয়, তারপর রক্তচাপ কমে যায়, জ্বর প্রচুর কাঁপুনিতে জ্বর আসতে পারে, 102-3 ডিগ্রি জ্বর পর্যন্ত উঠতে পারে। তো বাচ্চাদের ক্ষেত্রে আমরা তখন বলি স্পঞ্জ করে দিয়ে গাটাকে করা, জ্বরটাকে কমানো। আবার ওইটাও বলি স্পঞ্জ করার পরে মাথাটা মুছে দেওয়ার জন্য যাতে গায়ে পানি না থাকে, এতে করে বাচ্চাদের অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে। তো এগুলা আমাদের খেয়াল রাখতে হবে এবং বাচ্চাদের ব্যাপারে আমরা যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ তাদের যে বডি ডিফেন্সিভ মেকানিজম খুবই দুর্বল থাকে। এগুলোতে তখন তাদেরকে একটু রেস্টে রাখতে হবে। যেসব বাচ্চা ছুটোছুটি করে, খেলাধুলা করে, তাদেরকে একটু রেস্টে রাখতে হবে বুঝিয়ে শুনিয়ে। এবং ডেঙ্গু সেরে যাওয়ার পরে বাচ্চারা তখন ছুটোছুটি দৌড়াদৌড়ি করে, কিন্তু না, ডেঙ্গু সেরে যাওয়ার পরেও একটা আশঙ্কা থেকে আমাদেরকে সবাইকেই একটু রেস্টে থেকে আমাদের যে কর্ম পরিধিটা একটু কমিয়ে আনতে হবে, পরিশ্রমের কাজগুলো একটু অ্যাভয়েড করতে হবে, একটু রেস্টে থেকে নিজের বডি যে একটা জ্বরের একটা ধকল গেল সেটা থেকে আমাদেরকে একটু রেস্টে থেকে এটাকে কাভার করতে হবে। এটা আমাদের করতেই হবে। দ্বিতীয়বার আমি আরেকটা কোশ্চেন পেয়েছিলাম আপনার, দ্বিতীয়বার ডেঙ্গু হলে প্রথমবার ডেঙ্গু হয়েছিল তার চেয়ে বেশি গুরুতর হতে পারে। যেমন গায়ে প্রচুর মাথা ব্যথা, বমি ভাব, বমি হওয়া, পেশি ও গাঁটে ব্যথা হতে পারে, গায়ে র্যাশ হতে পারে, এগুলো হতে পারে, গায়ে ফুসকুড়িও হতে পারে। এগুলো সাধারণত একটা স্কুলের বাচ্চা বা শিক্ষার্থী ডেঙ্গু হলে তার কতদিন রেস্ট রাখা মিনিমাম প্রয়োজন? একটু ধাক্কা দেন। হ্যাঁ, এরকম কোনোই নাই। হ্যাঁ, একটা ডেঙ্গু রোগী সুস্থ হতে মিনিমাম কতদিন লাগে? একজন ডেঙ্গু রোগী সুস্থ হতে 7 থেকে 15 দিন পর্যন্ত লেগে যায়। বডি থেকে ভাইরাসটা যতক্ষণ পর্যন্ত ইরাডিকেট না হয় ততক্ষণ পর্যন্ত তাকে জ্বালাতন করতে পারে। তো এই ক্ষেত্রে বাচ্চাকে ওই সময় বা সুস্থ মানুষ বা যেই হোক, মানে অ্যাডাল্ট, বাচ্চা, আবাল-বৃদ্ধ বনিতা সবাইকেই ওই সময়টা একটু রেস্টে থাকতে হবে এবং লিকুইড ডায়েট এবং অন্যান্য নিউট্রিয়েন্ট ফুড খেতে হবে। তারপরে যদি প্লাটিলেট, সব কিছু না, রক্তের আরও কম্পোনেন্ট আছে যেগুলোর উপরে ইমব্যালেন্স হতে পারে। প্লাটিলেট কমে গেলে তো আমরা প্লাটিলেট একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আমরা শুয়ে নিই, তারপরে আমরা এটা রক্তের যে ক্লটিং ফ্যাক্টর সেই প্লাটিলেট আমরা দিতে পারি, তার অন্যান্য যে এফএফপি দিতে পারি, অন্যান্য কিছু দিয়ে আমরা এটা কভার করতে পারি। ওষুধ খাওয়া যাবে না এরকম একটা কোশ্চেন আছে, যেমন অ্যাসপিরিন জাতীয় ওষুধ ডেঙ্গুতে খাওয়া যাবে না। ব্যথা যেটা অ্যানেসাইড না খাওয়াটাই ভালো। আমরা সাধারণত প্যারাসিটামল গ্রুপের ওষুধগুলোকেই আমরা প্রেফার করে থাকি। আর সাপোজিটরি অনেক সময় জ্বর হলে আমরা সাপোজিটরি দিই। সাপোজিটরি দেওয়া যেতে পারে যদি কনফার্ম হয়ে যায় যে ডেঙ্গু ফিভার, তাহলে আমরা ভলটারিন জাতীয়, অ্যানেসাইড জাতীয় সাপোজিটরি টোটালি আমরা অ্যাভয়েড করতে বলবো, কারণ ওটাতে করে আমাদের মারাত্মক রকম মানে দুর্ঘটনার সম্মুখীন হতে পারি আমরা, কারণ প্যারারেক্টাল ব্লিডিং হতে পারে এবং বডিতে অন্যান্য জীবনের ঝুঁকি বেড়ে যেতে পারে। বডিতে ব্লিডিং টেন্ডেন্সিটাকে আরও এনহ্যান্স করতে পারে, মানে ওটাকে আরও বাড়াই দিতে পারে। কাজে আমরা যার তার কাছ থেকে পরামর্শ না নিয়ে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধ খাওয়াটাকে আমি এখানে গুরুত্ব দেব, যাতে আমরা সচেতন হই এবং চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নেই। দোকান থেকে গিয়ে আমরা হুট করে একটা গায়ে ব্যথার ওষুধ এনে না খাই এবং পরীক্ষা না করে আমরা যেন কোনো রোগীকে বিশেষ করে ভলটালিন বা যে ক্লোফেনাক গ্রুপের কোনো সাপোজিটরি আমরা ইউজ না করি, যে কাজে এতে করে আমাদের হিতে বিপরীত হতে পারে এবং মৃত্যু ঝুঁকি থেকে যায় এক্ষেত্রে, এবং রোগীর মৃত্যুও হতে পারে ব্লিডিং হয়। কাজে এই ক্ষেত্রে আমরা বারবার অনুরোধ করব আমাদের একজন চিকিৎসক হিসাবে সবাইকে, যে প্লিজ আপনারা চিকিৎসকের বাইরে ফার্মেসি থেকে
একজন কোয়াক থেকে কখনোই কোনো ওষুধ কিনে খাবেন না। হুট করে জ্বর হলে অনেকে অ্যান্টিবায়োটিক শুরু করে দেন। অ্যান্টিবায়োটিক হুট করে শুরু করবেন না। জ্বর হলে প্রথম 5 দিন 7 দিন আপনারা চেষ্টা করুন আপনারা শুধুমাত্র প্যারাসিটামল গ্রুপের ওষুধ এবং ভিটামিন সি জাতীয় খাবার খেয়ে, নিউট্রিয়েন্ট ফুড খেয়ে জ্বরটাকে প্রশমিত একটু কন্ট্রোলে রাখতে। তারপর যদি কন্ট্রোল না হয় তখন আপনি পরীক্ষা করে তারপরে সেটা টাইফয়েড বা অন্য রকম জ্বর কিনা সেটার উপর ভিত্তি করে আপনি ওষুধ খেতে পারেন। একটু ঠান্ডা মাথায় চিকিৎসা করতে হবে। যেমন কেউ আক্রান্ত হয়ে গেল আর নার্ভাসনেস বেড়ে গেল তা না। ওনাকে প্রপার ডায়েট দিতে হবে, হাইড্রেশন মেনটেন করতে হবে, ওটস স্যালাড খেতে পারে, ফ্রুটস খেতে পারে। দেশি ফলগুলোর প্রতি একটু গুরুত্ব দিলে ভালো, কারণ দেশি ফলগুলোর মধ্যে সাধারণত ফরমালিন বা প্রিজারভেটিভ বা এগুলো থাকে না। লেবু খেতে পারে, আমলকি খেতে পারে, আমড়া খেতে পারে, পেয়ারা খেতে পারে, এগুলোই ভালো। বিদেশি মালটা অন্যান্য ফলগুলোর থেকে দেশি ফলগুলোই ভালো। আর খাওয়া যাবে না, যেগুলো খাওয়া যাবে না কিছু ওষুধ আছে এগুলো একদম অ্যাভয়েড করতে হবে ডেঙ্গুর সময়। বিশেষ করে অ্যাসপিরিন জাতীয় ওষুধ, ক্লোফেনাক জাতীয় ওষুধ, অ্যানেসাইড, যেগুলো আমাদের রক্তক্ষরণ বাড়ায় দিতে পারে। যেমন একজন মানুষ যদি ডেঙ্গু আক্রান্ত হয় আর না জেনে সে যদি ক্লোফেনাক গ্রুপের কোনো সাপোজিটরি ইউজ করে, তাহলে মারাত্মক রকম ক্ষতি হতে পারে এবং ইভেন এর থেকে তার মৃত্যু হতে পারে। কাজে আমি একজন চিকিৎসক হিসাবে সবাইকে অনুরোধ করব, প্লিজ আপনারা কেউ যদি ডেঙ্গু হোক বা অন্য যে কোনো রোগী আক্রান্ত হন না কেন, চিকিৎসকের শরণাপন্ন হন। সেটা শহরে হোক, গ্রামে হোক, উপজেলা পর্যায়ে হোক, প্রত্যেকটা সরকারি হাসপাতালে আপনারা 24 ঘন্টা ডাক্তার পাবেন, এটা নিশ্চিত। কারণ বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের এই ব্যাপারটাকে নিশ্চিত করা হয়েছে যে 24 ঘন্টা সব হাসপাতালে ডাক্তার থাকেন। ওনাদের শরণাপন্ন হন, আপনারা খুব সহজেই একটা ভালো চিকিৎসা ব্যবস্থা পাবেন। কখনোই কোনো কোয়াক বা কোনো ফার্মেসির কাছ থেকে গিয়ে, ফার্মাসির যে দোকানদার বা ওষুধের দোকানদার তাদের কাছ থেকে কখনোই কোনো ওষুধ তাদের পরামর্শ খাবেন না। বিশেষ করে অ্যান্টিবায়োটিক খাবেন না। হ্যাঁ, যে এগুলো আপনারা একটু সবুর করে ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেন। এটাই হলো আমার মেইন উপদেশ। প্লিজ যাচ্ছে তাইভাবে অ্যান্টিবায়োটিক দিবে, ব্যথার ওষুধ দিবে, আপনার গা ব্যথা হবে, গা ব্যথার ওষুধ জন্য নাপা বা প্যারাসিটামল গ্রুপের যে ওষুধগুলো, দ্যাটস এনাফ। কিন্তু আপনাকে যদি ওই ক্ষেত্রে আপনাকে পাওয়ারফুল কোনো ব্যথার ওষুধ দেয়, সেটা আপনার জন্য বুমেরাং হতে পারে, ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ক্ষতি হয়ও, আমরা অনেক রুগী পাই বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত অবস্থায় আমাদের কাছে আসে, তখন তাদেরকে আইসিইউতে পর্যন্ত রুগীদের শিফট করতে হয়, এরকমও ঘটনা ঘটে। কাজে প্লিজ আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা দয়া করে ডাক্তারের বাইরে কোনো ওষুধ, ডাক্তারের চিকিৎসার বাইরে কোনো প্রেসক্রিপশনের বাইরে কোনো ওষুধ খাবেন না। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।